যে দেশের মাটি থেকে দূরে ছিলেন এবং এই 17 বছর উনি যে দেশের মাটিটাকে মিস করেছেন, এই দেশটা যে ওনার নিজের দেশ, এই ফিলিংসের বহিঃপ্রকাশ ঘটেছে এই ঘটনার মাধ্যমে। কিছু জিনিস বিষাদৃশ্য লেগেছে। আমি পুরো ঘটনাটাকে সংক্ষেপে বলি, সব দিনে তো বলা যাবে না, অনেক কিছু আজকে ঘটেছে। আমি কিছু কিছু জায়গায় একটু টাচ করবো কেবল। আমার কাছে বিষাদৃশ্য লেগেছে যে ওনার নিরাপত্তা নিয়ে বাড়াবাড়িটা। আমার কাছে এটাও মনে হয়েছে তারা ওনাকে নিরাপত্তা যতটা দিতে চান তার চেয়ে বেশি নিরাপত্তা তাকে দিচ্ছেন এই ভানটা করতে চান। বিশেষ করে আমি দেখলাম যে ওখানে যখন উনি ওই বাগানের মধ্যে খালি পেয়ে হাঁটতে গেলেন, তখন ওখানকার ওই CSF নামে ব্যানার, ওটা সম্ভবত ওনাদের দলীয় হবে, এরা যে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, এই যাও সরো বসো, এইগুলি না বাড়াবাড়ি, এবং এগুলির মধ্যে এক ধরনের আনাড়িপনা আছে। এর চেয়ে অনেক বেশি নিরাপত্তা দেওয়া যায় নীরবে। এই হইচই করে দেখারও, লোক দেখানোর নিরাপত্তা, এটা আমার কাছে মনে হয়েছে অপ্রয়োজনীয়। তারেক রহমান সাহেবকে এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে যে এই সমস্ত নিরাপত্তা নামক বস্তু আলটিমেটলি আমার তারপরে মনে হয়েছে, আমি দেখলাম যে ওনাকে যেভাবে পুরো রাস্তায় গাড়ির বহরে উনি আসলেন, 12:30টার দিকে নামছেন বোধ হয়, 12:30টার সময় কিন্তু বেরোছেন উনি, 12:30টার সময় বেরিয়ে প্রায় 3:50 এসে কিন্তু উনি 300 ফিটে এখানে এসেছেন। খুব বেশি একটু দূর না, কিন্তু খুব স্লোলি এসেছেন। রাস্তার দুপাশে প্রচুর লোক ছিল, ওনাকে দেখার জন্য অপেক্ষা করছিল, কিন্তু গাড়ি প্রায় হাঁটার গতিতে এসেছে। এবং এই সময়ে পুলিশ, আর্মি এবং নিরাপত্তা রক্ষীরা যে কাজগুলি করলো, আমার কাছে মনে হয় এগুলোর খুব একটা প্রয়োজন ছিল না। যারা ওনার নিরাপত্তা কামনা করেন, আমি তাদের চেয়ে কম নিরাপত্তা ওনার জীবনের নিরাপত্তার ব্যাপারটা নিয়ে আমি কম উদ্বিগ্ন নই, আমি উদ্বিগ্ন। তারপরেও আমি মনে করি এগুলো বাড়াবাড়ি। কারণ একসময় কিন্তু প্রশ্ন, এখন কেউ প্রশ্ন করছে না, একসময় কেউ না কেউ প্রশ্ন করবে যে উনি তো একজন বেসামরিক ব্যক্তি, অসামরিক ব্যক্তি, তো ওনার জন্য এই যে প্রভাবটা আপনি দিলেন, ঠিক আছে দিলেন, এটা আপনি কতদিন দিবেন? উনি যখন এই দেশেই থাকবেন, নির্বাচনের আগেও তো আরও 1.5 মাসের মতো আছে, এই পুরো সময়টা দেবেন ওনাকে নিরাপত্তা? উনি যখন নির্বাচনে ক্যাম্পেইনে যাবেন তখন দেবেন? জনগণের নেতা নিরাপত্তা জনগণের কাছ থেকে আসে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। জনগণই তার নিরাপত্তা, জনগণই তার বর্ম। এই সমস্ত ঘটনা যদি চলতে থাকে তাহলে কি হবে? বরং জনগণের সঙ্গে ওনার মাঝখানে একটা দূরত্ব তৈরি হবে। এই দূরত্ব ওনার নিরাপত্তা বাড়াবে না। আমি কথাটা বললাম, হয়তো এটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন, অপব্যাখ্যাও করতে পারেন, কিন্তু আমি যেটা বুঝলাম সেটা আমি বললাম। এবং আপনি দেখবেন, খুব শিগগিরই দেখবেন, আমার ধারণা তারেক রহমানের আজকে যে আমি আপনার আচরণ দেখেছি, কথাবার্তা শুনেছি, আমার কাছে মনে হয়েছে উনি জনগণ থেকে ওনাকে দূরে রাখা খুব কঠিন হবে। তখন এই সমস্ত নিরাপত্তা নামক নাটক এগুলো আসলে অপ্রয়োজনীয় হয়ে যাবে। যাই হোক, এবার ওনার কথায় আসি। আসলে কথাগুলি বলার জন্য ওনার কথাটা থেকে আমি কি বুঝলাম, কি শুনলাম, কি প্রত্যাশা করলাম, অথবা কোথায় হতাশ হলাম, সেগুলি বলার জন্য কিন্তু আজকের এই আলোচনা। প্রথমত, উনি অল্প সময়ে মাত্র 16 মিনিট একটা ভাষণ দিয়েছেন সেই 300 ফিটের সেই মঞ্চে। আপনারা লক্ষ্য করবেন, এই ভাষণে শোনার জন্য এখানে মানুষ কিন্তু জড়ো হতে শুরু করছে গত রাত থেকে। এই ঠান্ডা কনকনে হাওয়া, এবং আমার ধারণা গত রাতেই বোধহয় এই বছরের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা ঢাকা শহরে পড়েছিল, এবং এটা একটা উন্মুক্ত জায়গা। এই কনকনে ঠান্ডায়, কনকনে বাতাসের মধ্যে এত মানুষ সারা রাত ওখানে অপেক্ষা করেছেন। সবাই জানেন যে ওনার প্লেন ঢাকায় আসবে 12:15টার দিকে, সবাই জানেন, কিন্তু তারপরেও 15 ঘন্টা 18 ঘন্টা আগের থেকে লোকজন যে অপেক্ষা করছে, এটা কেন? আমি এটা কালকে উপলব্ধি করার চেষ্টা করেছি, এটা কেন? এটা কিন্তু একটা প্রবল ভালোবাসা। এই ভালোবাসা তুলনাহীন ভালোবাসা। তারেক রহমান সাহেবকেও ভাবতে হবে, এই জনগণের ভালোবাসার বিপরীতে আমি ওনাদেরকে কি দিব। আমি একটা করে ঘটনা আপনাকে মনে করে দিই আপনাদেরকে। আপনাদের মনে আছে, হাসিনা সরকারের শেষ দিকে এসে 24-এর ইলেকশনের আগে যে আন্দোলনগুলি হচ্ছিল বিএনপির মাধ্যমে, প্রত্যেকটা বিভাগীয় শহরে বিএনপি মিটিং করেছে, এবং সেই মিটিং আমি এমনও খবর পেয়েছি, বরিশালে একটা মিটিং ছিল, আমি পরে নিউজ পড়েছি যে তারা যাতে সেই মিটিংগুলিতে লোক না আসতে পারে, এই জন্য ওই সময়কার সরকার ধর্মঘট ডেকেছে, পরিবহন ধর্মঘট। তার যে অনুগত যারা পরিবহন মালিক শ্রমিক ছিল, তারা ধর্মঘট ডেকে বসে আছে। মানুষ পায়ে হেঁটে 20-30 কিলোমিটার পার হয়ে এসেছে। কোথাও কোথাও নৌকা ছিল না,
নৌকা লঞ্চ ধর্মঘট ছিল বৈশাখ এলাকায়, তারা সাঁতরে নদী পার হয়ে সেই সমাবেশগুলোতে এসেছে। এই যে আশাটা, এই আশাটা কেন ছিল? তারা একটা প্রত্যাশা নিয়ে এসেছিল যে একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল, একটা অসহনীয় অবস্থা থেকে তারা মুক্তি চেয়েছিল, সেই মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু এসেছিল। তারপর সেখানে একটা জনসভা হয়েছে, জনসভা হওয়ার পর তারা আবার একই পদ্ধতিতে গেছে, বাড়ি যার যার বাড়িতে ফিরে গেছে। ফিরে যাওয়ার পর একবার কি ভেবেছেন তাদের মনে কি চিন্তাটা কাজ করেছে? তারা কিন্তু ভেবেছে এই যে কষ্ট করে যাচ্ছি আমরা বোধহয় অনেক কিছু পাবো। তারপর তারা কি পেয়েছে? তারা কি কোনো দিক নির্দেশনা পেয়েছিল? না, তাও পায়নি। এই একই ঘটনা কিন্তু আমি এখানেও আশঙ্কা করি। এই যে মানুষ এসেছে তারেক রহমানকে দেখার জন্য, তারেক রহমানের কথা একটু শোনার জন্য, এটা কেন? তারা মনে করে এখন আমরা এমন একটা অসম্ভব কষ্টকর সময়ের মধ্যে আছি যেখান থেকে আমাদের মুক্তি চাই, এবং সেই মুক্তির দূত হিসেবে তারা ওনাকে কল্পনা করেছে, ওনাকে ভেবেছে। তারা ভেবেছে তারেক রহমান তাদেরকে সেই মুক্তিটা দিতে পারবে। এই যে ভাবনাটা, এই যে চিন্তাটা, এই চিন্তাটা যদি তারেক রহমান স্পর্শ করতে পারেন, এই চিন্তাটা যদি উনি অনুভব করতে পারেন, তাহলে কিন্তু উনি ওনার মাথার উপর বিশাল একটা বোঝা অনুভব করবেন। সেই বোঝা উনি কীভাবে বয়ে নেবেন, সেই বোঝা উনি কীভাবে কমাবেন, এটাই আমরা জানতে পারবো তার যে নিজস্ব চিন্তা ভাবনা এবং তার নিজস্ব যে কর্মকাণ্ড আগামী দিনের, সেখান থেকে। তারেক রহমান মার্টিন লুথার কিংয়ের মতো একটা কথা বলেছেন, ওনার নামও উল্লেখ করেছেন। উনি বলেছিলেন যে আই হ্যাভ এ ড্রিম, এবং উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তার মানে উনি কেবল নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যেতে আসেন নাই, উনি সেই প্ল্যানটার কথা বলেছেন যে এই দেশটাকে নিয়ে, এই দেশের মানুষকে নিয়ে আমার একটা পরিকল্পনা আছে। পরিকল্পনাটা খোলাসা করেন নাই। আমার ধারণা আগামী 1.5 মাসে এই নির্বাচনী প্রচারণা চলতে চলতে ওনার পুরো পরিকল্পনাটা উনি মানুষের কাছে খোলাসা করবেন, এবং সেই পরিকল্পনাটা কীভাবে বাস্তবায়ন করতে হবে সেটা একটা কথা বলেছেন। এই ইঙ্গিতটা আমার কাছে সবচেয়ে আশাবাদী আমাকে করে তুলেছে। সেই ইঙ্গিতটাকে উনি বলেছেন ওনার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা গোত্রের, প্রত্যেকটা দলের, উনি কিন্তু দলের কথা বলেছেন, প্রত্যেকটা দলের বলবেন। তো আমার সবচেয়ে বড় ব্যাপার হলো যে উনি এসে আমরা যেটার জন্য বাংলাদেশে 18 কোটি মানুষ যেটার জন্য অপেক্ষা করছিলেন, বাংলাদেশটা একটা নিরপেক্ষ, একটা ইনক্লুসিভ নির্বাচন হবে, যেখানে বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশের মিনিমাম 70% লোক চায় যে আওয়ামী লীগ সহ অন্যান্য যেসব দলকে নিষিদ্ধ করা, বা বলছে তারা বর্তমান যে রিজিম, যে এদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে বাংলাদেশের 70% লোক চায় যে যাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে, এবং বাংলাদেশের জনগণ বেছে নিবে কাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে এবং কিভাবে দেশ পরিচালিত হবে। এটা তো জনগণের আশা। সেখানে বাংলাদেশের 70% লোককে বাদ দিয়ে কিভাবে একটা নির্বাচনের কথা বলা হয়? সেখানে তারেক রহমান সাহেব কিন্তু নির্বাচনের কথা কিছুই বললেন না। উনি বললেন লুথার কিং এর কথা, উনি বললেন সবার আগে বাংলাদেশ, যেখানে আমরা জানি সবার আগে বাংলাদেশের জনগণ। তারপরে আরেকটা চিন্তা করেন, এই যে আপনি ঐক্যের কথা বলছেন, আপনার কি মনে আছে 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশে যে সরকার গঠন হয়েছিল সেখানে এই যে উগ্র মৌলবাদী জঙ্গি জামাত শিবির তাদেরকে নিয়ে এই বিএনপি সরকার গঠন করেছিল। উনারা তো একবারও স্বীকার করেন নাই যে উনাদেরকে উত্থান তারা করেছেন, এবং উনাদের যে প্যারাজালে আজকে বিএনপি প্রায় নিঃশেষ, 75% লোক এইভাবে বিএনপির লোকজনকে নিঃশেষ করে দিচ্ছে। এবং উনারা এই কথা বলতেছেন যে ডক্টর শফিকুর রহমান সাহেবের একটা বক্তব্য বেশ কিছুদিন আগে, যে মানুষ ভোট দেখ আর না দেখ তারেক জিয়া ক্ষমতায় যেতে পারবে না, মানে তাদেরকে ক্ষমতায় যেতেই হবে। কই আমাদের তারেক জিয়া সাহেব তো এইসব ব্যাপারে মুখ খুলছেন না। তাহলে ওনারা যে কোনো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হলেও, এবং বর্তমানে যে সরকার, বর্তমানে যে ইউনিস রিজিম আছে, তারাও যায় যে এরা যেন
মানে জামাত এবং মৌলবাদী উগ্র জঙ্গিরা যেন ক্ষমতায় আসে, তাহলে এই যে কিছুক্ষণ আগে একটা জিনিস দেখলাম যে এরা যদি ক্ষমতায় যায় তাহলে হয়তো ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে একটা সুন্দর এদের ডিজাইন মতন একটা সরকার গঠন করতে পারবে। তো আমার কথা হলো যে আপনারা যারা বিএনপি করেন 2001, অন্য কথাগুলো পরে বলছি, 2001 থেকে 6 সালের মধ্যে যে জামাত শিবিরকে নিয়ে আপনারা সরকার গঠন করলেন এবং এই সরকার আপনারা যে সুযোগ করে দিলেন, আপনারা এখন তো তার বিরুদ্ধে কোনো সোচ্চার হচ্ছেন না। আর সবচেয়ে বড় কথা, শহীদ আপনার রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব একজন মুক্তিযোদ্ধা ছিলেন। বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে যেগুলি দেখছি যে এরা মানে বাঙালি জাতির সবচেয়ে নিকৃষ্ট এবং কুলাঙ্গার লোক, কুলাঙ্গার হিসাবে এদেরকে অভিহিত করা হলো, নিকৃষ্ট জাতি হিসাবে অভিহিত করা হলো। আপনারা তো, যদিও কেউ কেউ বলছেন আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আপনারা কেন এটার বিরুদ্ধে প্রতিবাদ করছেন না? তাহলে এইভাবে হবে? আমি আপনার কাছে ফিরছি। জাকির এস চৌধুরী, ধরেন আজকে যে তারেক রহমান তার বক্তব্যে আমি বলবো তিনি কোন রকম কোনো বিষোদ্গার করেননি, যেটি সাধারণত আমরা আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে খালি বদনাম শুনি, মানে এক দল আর এক দলের বিপক্ষে তুমুল সমালোচনা করি, সেরকম কোনো বক্তব্য তিনি দেননি। গত 17 বছর ধরে তিনি বিদেশে থেকেছেন, লন্ডনে তিনি জীবনযাপন দেখেছেন, রাজনীতি চর্চা দেখেছেন, সেই রকম প্রভাব তো আমরা আশা করতেই পারি। কিন্তু নির্বাচন নিয়ে তিনি নীরব কেন থাকলেন? ধন্যবাদ সুলতানা আপা। যেই কথাটা থেকে আমি বিচ্যুত হয়ে গিয়েছিলাম, জি, যে তারেক রহমান তার খুব, আপনি জানেন ওনার মা আজকে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যার কারণে ছিল এই যে আমার তাজুল ভাই, ওনাদের আপনার দল দীর্ঘ 16 বছর বেগম খালেদা জিয়ার উপরে যে নির্যাতনটা করেছিল, ওনাকে চিকিৎসার জন্য বাইরে পাঠাইতে দেন নেই, ওনাকে বিনা চিকিৎসায় দুকে দুকে মারার ব্যবস্থা করেছিলেন। সো বেগম খালেদা জিয়া আজকে সংকটাপন্ন অবস্থা। আপনি জানেন সন্তানের কাছে মায়ের আকুতি, মাতৃত্ব, সন্তানের প্রতি সন্তান মায়ের সেই মাতৃত্ব এবং অসুস্থ মাকে দেখার জন্য বিমান বন্দরের যেই এই যে জুলাই ওয়ে যেটাকে বলে 300 ফিটে যেই এটাকে বলা হয়েছিল যে ওনাকে স্বাগত সমাবেশ, যেখানে উনি খুব শর্ট সময় স্টে করবেন, রিজন হলো উনি প্রথম ওনার মাকে দেখতে যাবেন। সো এই 15 মিনিটের বক্তব্যে আপনারা যদি এটাকে মূল্যায়ন করেন, একটা উক্তি, যেখানে এক উক্তি এই আমেরিকায় আজ হতে প্রায় 70 বছর আগে, যে আই হ্যাভ এ ড্রিম, ডক্টর মার্টিন লুথার কিং এর, তেমনি তারেক রহমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেই কথাটি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। এইটার মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং বাংলাদেশের এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, বাংলাদেশের ইতিহাসে একটি অবাধ, সুষ্ঠু এবং ক্রেডিবল নির্বাচনের জন্য তারেক রহমান আজকে বাংলাদেশে প্রত্যাগমন করেছে। এবং আপনারা দেখবেন এটা আর সময়ের ব্যাপার যে বাংলাদেশের ইতিহাসে একটি সুন্দর নির্বাচনের অপেক্ষা, যে নির্বাচনের জন্য জাকির চৌধুরী, আপনার কি মনে হয়, দেখুন আপনি বলেছেন যে আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে, আমি ডামি নির্বাচন করেছে নিঃসন্দেহে, এবং সেই জন্য তাকে মূল্য দিতে হয়েছে, তাই না? এবং ওই নির্বাচনগুলি কারো কাছে গ্রহণযোগ্য হয়নি। আজকে বিএনপি কে ছাড়া, আওয়ামী লীগকে ছাড়া যদি একটা নির্বাচনে বিএনপি অংশ নেয়, সেটিকে আপনারা মনে করেন বিএনপির জন্য ভালো হবে? সেই নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাবে? হ্যাঁ, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। ইতিহাসের শিক্ষা তো আসলে হিস্ট্রি রিফ্লেক্টস ইটসেলফ। ইতিহাসের সত্য হলো বাস্তবতা। এখন আওয়ামী লীগের অবস্থান আর জার্মানের সেই যেটা হিটলারের যেই নাৎজি পার্টি একই রকম। আজকে বাংলাদেশের বাস্তবতায় আপনি জুলাই বিপ্লব এবং আওয়ামী লীগের শেখ হাসিনার এই যে 36 দিনে আমার দেশে এই যে মানবাধিকার হরণ এবং মানবতা বিরোধী যে কর্মকাণ্ড, প্রায় 36 দিনের জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী 1,500 লোককে হত্যা করেছে, 1500-র উপরে শিশু ছিল,
30,000 লোকের উপরে আজকে পঙ্গুত্ব বরণ করেছে, যাদের মধ্যে প্রায় 2,500 লোক অন্ধ এখন। এই যে মানবতা বিরোধী অপরাধে বলা হয়েছে যে আওয়ামী লীগের রাজনীতি এখন বাংলাদেশে তাদের মানবতা বিরোধী অপরাধের বিচার না হওয়া পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে হবে না। আমি এই কথাটা শেষ করি সুলতান আপা। আপনারা যে কথাটা বলেন, মানবতা বিরোধী অপরাধ আওয়ামী লীগ যে কথাটা বলেছে, ৭১ এর চেয়ে অনেক বড় অপরাধ ৭১ জামাতে ইসলামী করেছে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে আর আওয়ামী লীগ নিতে পারবে না, এটা কি জাস্টিফাইড? অবশ্যই জামাত অপরাধের জন্য, জামাতের যারা অপরাধ করেছে ঠিক একই কনসিকুয়েন্সেস এখানে, যে যে জামাতের যারা যুদ্ধ অপরাধ করেছিল আপনি জানেন অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। সো অবশ্যই জামাতে ইসলাম তারা তাদের কর্মকাণ্ডের জন্য তারা এখনো বলছে যদি আমি শেষ করি দল হিসেবে তো জামাতের বিচার হয় দল না, হিসেবে দলগতভাবে আওয়ামী লীগের বিচার করতেছেন, তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেন, মানুষ যদি তাদেরকে প্রত্যাখ্যান করে তো প্রত্যাখ্যান করবে। ওকে, দল হিসাবে এবং আওয়ামী লীগে আপনারা জানেন যে প্রবাদটা আর সারা শরীরে যদি আপনার ক্ষত হয় ওষুধ কত দিবেন। এখন এই প্যাসিস্ট সরকারের প্যাসিস্টরা এই যে দীর্ঘদিন নির্বাচন এবং গণতন্ত্রহীনতার কারণে আপনি দেখেন, আমি একটা উদাহরণ দিই আপনাকে, এই যে নেপাল শ্রীলঙ্কা থেকে সম্প্রতি যে রিজিমটা যেই সরকাররা পালন করেছে, আবার আরব বসন্ত এবং আপনার সিরিয়া সহ দেখেন ওখানে যারা লঙ্গার সেটা আপনি শেষ করতে দেন আপা, আপনি বলেন, আমি অবশ্যই আমাকে কোশ্চেন যেটা সরি কই গেলেন আমার সরি আপনি আবার উনি জাকির ভাই ভিডিও অফ হয়ে গেছে। হ্যাঁ আমি অন করতেছি প্লিজ। তো জাকির ভাইকে শেষ করতে দেই, বুঝছেন? আচ্ছা, জাকির ভাই তো পুরোপুরি চলে গেলেন। আচ্ছা, জাকির ভাই যুক্ত হন, কিন্তু তাজুল ইসলাম বনি, এই যে বিএনপিদের যে অভিযোগগুলো, আচ্ছা জাকির ভাই যুক্ত হয়ে গেছেন, আপনি তারপরে বলেন, ওনাকে একটু শেষ করতে দিন। হ্যাঁ হ্যাঁ জাকির ভাই আপনি শেষ করুন। জি, তো এই যে শ্রীলঙ্কা এবং নেপালের ওদের ইনস্টিটিউশনাল একটা দেশ, কিন্তু বাংলাদেশে শুধু শেখ হাসিনা ক্ষমতা টিকে থাকার জন্য আপনার ইনস্টিটিউশন গুলাকে ধ্বংস করে দিয়েছে, যার কারণে আপনি দেখেন ওদের এ টু জি সবাই অপরাধের সাথে জড়িত হয়ে গিয়েছে। বাংলাদেশে আপনি জানেন এই যে মেগা প্রজেক্ট গুলা, এই যে উন্নয়নের নামে বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা, এই যে আমার ভাই আমেরিকা আছে। জাকির ভাই, আচ্ছা নাকি জাকির ভাই দেখেন, তারেক রহমান আজকে যেই বক্তব্যটি দিয়েছেন, যেই ভাষণটি দিয়েছেন, সেখানে তিনি এইসব কিছুই উল্লেখ করেননি। আমরা কি রাজনীতিটাকে একটা নতুন দিকে নিতে পারি কিনা? কারণ যে সমস্ত দুর্নীতির কথা, মেগা প্রজেক্টে আমার প্রশ্নটি শুনুন, আগে প্রশ্নটি শুনুন। এগুলি মুখস্থ কথা। আজ পর্যন্ত এই সরকার তো কোনো মামলাও দায়ের করতে পারেনি, কোনো প্রমাণও হাজির করতে পারেনি, কোনো দেশ থেকে লুট করে নিয়ে গেছে টাকা ফেরতও আনতে পারেনি, তাই না? বনি আমিন, এই যে এইভাবে করে যে ঢালাও রাজনীতিতে, কি আমরা নতুন কোনো একটা মূল্যবোধ দেখতে পাবো? সেই মানে সম্ভাবনা কি আমাদের আদৌ আছে? নাকি তারেক রহমান আজকে যেই সুন্দর কথা বলেছেন, কোথাও কোনো বিষোদ্গার নাই, শুধুই শান্তির কথা, পরবর্তীতে কি এই শান্তির কথা থাকবে? নাকি তাদের যারা সমর্থক, তাদের যারা কর্মী, রাজনীতির বলয়টাই এরকম যে আপনি সেখানে গেলে নেতিবাচক কথা না বললেই আসলে রাজনীতি হয় না, এই বলয়ের মধ্যে কি আটকে যাবে আবারও? ধন্যবাদ আপা, আপনি যেটা বলছেন আমি তো মনে করি এটা একটা শুধু সুন্দর সুন্দর কথার বুলি আওড়ানো ছাড়া আর কিছু নয়। কারণ বিএনপি জানতো না 2001 থেকে 2006 সালে এই যে যারা 71 সালে এত মানুষ, 30 লক্ষ মানুষকে যারা শহীদ করেছে, তাদেরকে কিভাবে নিয়ে জামাতকে নিয়ে বিশেষ করে বিএনপি সরকার গঠন করলো, তাদের হাতে বাংলাদেশের পতাকা দিয়ে দিল। এটা আমার শ্রদ্ধেয় জাকির ভাইয়ের কাছে একটা প্রশ্ন। তারপরে ধরেন তারপরে আরেকটা কথা দেখেন, আই হ্যাভ এ প্ল্যান। আলোচনা করার জন্য আপনার সুযোগ হবে, আমি যদি কিভাবে 2001 আমাকে একটু বলতে দেন। অবশ্যই আপনি বলবেন, আমি আপনাকে একটু না, তারপরে আমি যেটা বলতে চাচ্ছি। আচ্ছা, আমার কথাটা শুনেন। সেটা হচ্ছে কি, আমরা তো অতীতের রাজনীতিগুলি আপনারা যা বলবেন আমরা হাজার বার শুনতে আমাদের কান পচে গেছে, রাইট?
যে এখন জাকির ভাই বলবে 96 সালে বিএনপি কে জামাতের সঙ্গে আওয়ামী লীগ জোটবদ্ধ আন্দোলন করেছে, রাইট? এরকম চলতেই থাকবে, এইটা এভার এন্ডিং। আমরা একটু সামনে বাড়ি, সেটি হচ্ছে আজ এখন তো তারেক রহমান স্পষ্টতই জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জাকির চৌধুরী, আপনি কি একটু বলবেন নাকি যে জামাতের সঙ্গে আপনাদের রাজনীতিটা এখন কোথায় গিয়ে দাঁড়াবে? আমি মনে করি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে যারা রাজনীতি করবে, এই যে আমাদের আজকে দেখেন বিএনপির অ্যালায়েন্সটা, নাগরিক ঐক্য, সেই মাহমুদুর রহমান ডাকসুর বিপি ছিলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, এই যে গণসংহতি পরিষদের জুনায়েদ সাকি, বিপিনুর সহ মুক্তিযুদ্ধের সপক্ষে, গণতন্ত্রের সপক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের সপক্ষের শক্তি নিয়ে আজকে তারেক রহমান যে বাংলাদেশের চিন্তা করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশের চিন্তা করেছেন, তারেক রহমান আজকে সেই বাংলাদেশের স্বপ্নকে নিয়েই এই যে ওনার যেটা বলেছে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান হলো মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, সার্বভৌমত্বের বাংলাদেশ, বুকানাঙ্গা মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, এবং আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের সেই যে 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জত, এবং এই যে 71-এর মুক্তিযুদ্ধ আপনি জানেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্যে দিয়েই শুরু হয়েছিল। সেই ভোটাধিকার প্রতিষ্ঠা আপনারা জানেন, আমার ভাই নিশ্চয়ই উনি তো, এটা তো এদিনের কথা যে 15 বছর কিভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করেছিল আওয়ামী লীগ, যার বয়স আজকে 36 বছর, 38 বছর, 18 বছর বয়সে যে ভোটার হয়েছিল, জীবনের প্রথম ভোটটি দিতে পারেনি। সো এই যে একটি সুন্দর নির্বাচন, যেটা একটু আমাদের প্রশ্নের প্রথমেই ছিল যে আওয়ামী লীগবিহীন এই নির্বাচনটা কিভাবে হবে, কিন্তু যারা এই যে দীর্ঘ 16 বছর দেশের 3টা নির্বাচনকে, তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে ধরে রাখার জন্য পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ম্যানিপুলেট করেছিল যে নির্বাচন ব্যবস্থাকে, জাকির এটা ভাই, কোনো নির্বাচনের সরি, প্রক্রিয়ায় আপনি পড়ে খালি নেই। বলবেন কি যে আমি বারবার ইন্টারাপ্ট করি? দেখুন, আমি বলছি আমরা একটু আগে বাড়ি, কিন্তু আপনি আবার আপনার খালি অতীতেই যেতে চান। আমরা কি 15 ফেব্রুয়ারির নির্বাচনের কথা ভুলে গেছি? আমরা কি 15 ফেব্রুয়ারি 2005, নির্বাচনটা আপা না শোনেন, না আমাকে 15 শেষ এটা তো করতে দেন। এক্সাম্পল হতে পারে না। 2005 15 সালের ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচনে, ছিল 2005 কনস্টিটিউশনের সালে, কন্টিনিউশন আপা, কনস্টিটিউশনের কন্টিনিউশন। এটা আপনি 15 ফেব্রুয়ারি না একতরফা না 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 নির্বাচন, বাট 91-এর গণ অভ্যুত্থানে 3 দলীয় জোটের রূপরেখায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3টি নির্বাচন হওয়ার কথা ছিল, রাইট? আপনি ও কথা বলেনি না ভাই। তারপরে 2005 সালে, 6 সালে আপনার যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রধান বিচারপতির বয়স বাড়ানো, এমনকি ইয়াজউদ্দিন তখন প্রেসিডেন্ট, তাকে তত্ত্বাবধায়কের প্রধান, কত রকম নাটক হলো, পরে 111 হলো। আমরা যদি এরকম বলতে থাকি, এইগুলি বলে বলে আমাদের দিন শেষ হয়। আমি একটু আগে বাড়ি ভাই, যেই প্রশ্ন করি সেই প্রশ্নের উত্তর দেন। আমাকে একদম সরাসরি বলেন বিএনপির সঙ্গে জামায়াতের এখন আমরা দেখি একটা হাড্ডাহাড্ডি সম্পর্ক, একেবারেই কি বলবো, খুবই বাজে একটা সম্পর্ক, হ্যাঁ? তো এটি কি আপনারা আপনারা ভবিষ্যতে, আপনি বলতেছেন আপনারা মুক্তিযুদ্ধের ভিত্তিতে স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য বিএনপি নতুন করে তার এটি রাজনৈতিক দর্শন হবে, রাইট? সেই ক্ষেত্রে জামাতের সঙ্গে সম্পর্কটা আপনাদের কেমন হবে? জামাতের সাথে আমাদের অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি জামাত। আপনি যেই কথাটা, তারা যে মুক্তিযুদ্ধে এই যে বাংলাদেশকে তারা এখনো বলে যদি অপরাধ করে থাকে, এখানে তো এটা দিনের আলোর মতো সত্য। তারা কিভাবে কিভাবে নৃশংসভাবে আমার দেশের মানুষকে তারা সেদিন হত্যা করেছিল পাকিস্তানি বাহিনীদের সহায়তায়। আপনারা জানেন এই যে আমরা 14 ডিসেম্বর মাস, 14 ফেব্রুয়ারি শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা পালন করলাম। এই যে সেদিন পাকিস্তানিরা তো এই যে মুনির চৌধুরী সহ যেই আপনার রায়ের বাজারের যে বৌদ্ধভূমিতে 150 বুদ্ধিজীবীর লাশ একত্রে পাওয়া গেল, প্রায় 1100 বুদ্ধিজীবীদেরকে এই যে তারা, আমরা স্বাধীনতা অর্জনের মাত্র 2 দিন আগে, একদিন আগে এই যে প্রায় 1100 বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। সেই বুদ্ধিজীবীদের হত্যাতে একজন পাকিস্তানিও ছিল না। এই বাংলাদেশের এই পেতাত্তারা, মাওলানা শফিকরা,
তাদের সেই পূর্বসূরীরা, আপনারা জানেন মাওলানা শফি নিউ ইয়র্কের একটা অনুষ্ঠানে উনি বলেছিল ওনার বয়স তখন 12 বছর, উনি 12 বছরের শিশু, উনি কি করেছেন তখন। কিন্তু এই ওনার মতো 12 বছরের শিশুরা ওনাদের জমাতের সেদিনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নির্দেশে আমার দেশের বুদ্ধিজীবীকে কোথায় ছিল, এই 12 বছরের এই ওনারা সেদিন পথ দেখিয়েছিলেন। কোথায় আমার দেশের বুদ্ধিজীবীরা, জি। কোথায় এখন বাংলাদেশের স্থাপনা এখন রয়েছে? ভাই আমরা অতীতে অনেক ভুল করেছি, সবারই কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। এখন বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডটা কি রকম আমি এইটাই জানতে চাচ্ছি। যে ধরেন 12ই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি সরকার গঠন করবে আর জামাতি ইসলামী বিরোধী দলে থাকবে, এই রাজনীতি আপনারা করতে চান? অবশ্যই আমরা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করি এবং বাংলাদেশের সময়ের দাবি যে এখন একটা নির্বাচন, যে নির্বাচন আপনি জানেন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ফলাফল নির্ধারণ করবে ভোটাররা, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকারের মধ্যে দিয়ে সেদিন। এখন সেই ভোটে মানুষ যাকে ব্যালটের মধ্যে দিয়ে বেশি ভোট দিবে তারাই সরকার গঠন করবে, যারা অপোজিশনে থাকবে। এখন জামাতে ইসলাম নির্বাচনের আইন অনুযায়ী তারা পার্টিসিপেশন করতে পারছে। বাংলাদেশের প্রচলিত সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সংগঠন হিসাবে তাদের অপরাধের বিচার না হওয়া পর্যন্ত is interim, they cannot participate in the election, you know this as of now, as আমাদের আরপিও অনুযায়ী। সো যখনই আওয়ামী লীগ আবার তারা যদি তাদের অপরাধের বিচার হওয়ার পরে তারা নির্বাচন করতে আসে। এখন আপনি সুলতানা আপা বলেন, যারা আমার দেশের শিশুকে হত্যা করেছে, আমার দেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, মাত্র 36 দিনে 1500-এর উপরে লোককে খুন করেছে, ওদেরকে কি তো আপনি ছেড়ে দিতে পারেন না? যেমনি আমরা এখন দাবি করছি যে জামাত ইসলামেরও বিচার হতে হবে। শেখ হাসিনা বিচার করেছিল এবং বাকি যে অপরাধগুলা যুদ্ধ অপরাধের, ইনশাল্লাহ একদিন বাংলাদেশের মাটিতে A to G স্বাধীনতা যুদ্ধে আমার দেশের মানচিত্রের বিরুদ্ধে যারা অপরাধ করেছে, আমরা জামাতের সেই বিচারও হতে হবে। যারা দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, প্রগতি এবং হাজার বছরের বাংলাদেশের চাওয়া পাওয়ার বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, আমি যেটাকে সার্বিক অর্থে বলবো দেশদ্রোহী যারা ছিল, অবশ্যই যেমনি আপনি জানেন এখন ইতিহাস পর্যালোচনা করলে যে জার্মানি এখনো নাৎসি অপরাধীদের বিচার হচ্ছে। তো বাংলাদেশের পূর্ব আকাশে যতদিন সূর্য উদিত হবে, যতদিন আমার পতাকা, মানচিত্র, সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশ থাকবে, আমি মনে করি যে 71-এর অপরাধের সেই বিচার হতে হবেই। এটা বিচারহীন ভাবে সেই অপরাধের কখনো ছেড়ে দেওয়া হবে না এবং কখনো আপনার বিএনপির নেতৃত্বে কখনো নিশ্চয়ই আমি তো দেখতে চাই যে বিএনপি এই যুদ্ধাপরাধীদের বিচার করছে যারা এখনো ছাড়া পেয়েছে। বনি ইসলাম, আপনার কাছে কি মনে হয় যে এই যে জাকির চৌধুরী যেটি বলছিলেন যে তারা মুক্তিযুদ্ধকে মৌলিক আদর্শ ধরে তারা তাদের ভবিষ্যৎ রাজনীতিটি করতে চায়, তো আপনার কি মনে হয় তারা মনে করছে যে আওয়ামী লীগকে তারা রিপ্লেস করবে? বনি ভাই আপনারা আনমিউট করে নেন, হ্যাঁ আপনার মাইক্রোফোন আনমিউট করুন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই যে 32 নম্বর, এই 32 নম্বর হলো বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর। শুধু তাই নয়, আমরা সবকিছু বাদ দিয়েও যদি এই কথা বলি, এই 32 নম্বরে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তার ফ্যামিলির যে প্রবলেম ছিল সেটা পর্যন্ত এখানেই সমাধান হয়েছে। এই 32 নম্বরকে যখন ভাঙা হলো, এই 32 নম্বরকে যখন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, তখন এই বাংলাদেশের যে যারা আজকে বলছে যে আমরা স্বাধীনতার পক্ষে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা তো সেদিন সেটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই, বরঞ্চ তারা আরো এটাকে উস্কিয়ে দিয়েছে, তাদের সাথে মিশে এই 32 নম্বরকে ভেঙেছে। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব যে আজকে যারা চিন্তা করছে যে আগামী দিনে গভর্নমেন্ট ফর্ম করবে, তারা আগামী দিনে যদি গভর্নমেন্ট ফর্ম করে, এরা তাদের যে মিত্র জামাত, যে জামাত বাংলাদেশের এত মানুষকে মারলো, মেরে এটাকে পাকিস্তান করে রাখতে চাইলো, তাদের এগেনস্টে তারা দাঁড়াবে। উনি আরেকটা কথা বলেছেন যে বড় বড় মেগা প্রকল্প। আচ্ছা রে ভাই, একটা কথা আপনি বলেন, আপনার নেতা যে তারেক রহমান আজকে যেখানে বসে বা যেখানে দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর কথা বললেন, সেটা কে বানিয়ে দিয়েছিল?
কার ফলশ্রুতিতে তা আপনারা ওখানে দাঁড়িয়ে কথাগুলি বলতে পারতেছেন? ভাই আপনার আপনারা রং কিভাবে যে ইনফরমেশন এত ভাই। অকৃতজ্ঞ পূর্বাচল হয়ে বেগম যান? খালেদা এই জিয়ার এই প্রকল্প, এই 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 আপনার 300 ফিটের পূর্বাচল, এই আপনি এটা অনুদান বেগম ভাই, খালেদা জিয়ার আপনি আমাকে প্রকল্প, বলতে দেন। রং আপনি ইনফরমেশন তো। পদ্মা সেতু থেকে এই ভাই পারে ওই পদ্মা পারে সেতু চলে থেকে যাচ্ছেন, আপনার এই মেগা 800 কোটি টাকার পদ্মা প্রকল্পের সেতু, কথা আপনি 3000 কোটি কিভাবে টাকা, ভুলে যান? 2200 কোটি আপনি টাকা আপনার বঙ্গবন্ধু পদ্মা প্যানেলের সেতুর নামে কথা ব্যবসা কিভাবে ভুলে করেছে। যান? আপনাদের 2200 কোটি টাকা আপনারা পদ্মা সেতুর আপনারা নামে আপনারা আপনাদের ব্যবসা যে করেছেন। এই যে আপনার সুন্দর পূর্বাচল সুন্দর তো, জিনিস, পূর্বাচল হলো আপনার একজন, আমি দুজনের মাইক্রোফোনই বন্ধ করে দিয়েছি, আপনারা একজন একজন করে কথা বলুন। আমি যে প্রশ্নটি করি আপনার সেই প্রশ্নের উত্তরটি দিন। তাজুল ইসলাম কি বলে তাজুল ইসলাম বনি, আপনাকে আমি প্রশ্ন করেছি, আপনার কি মনে হয় বিএনপি আওয়ামী লীগকে রিপ্লেস করতে পারবে? আওয়ামী লীগের তো অসংখ্য সমর্থক আছে, তাই না? তাদেরকে বিএনপি এই মুক্তিযুদ্ধের ধারক বাহক বলে কি রিপ্লেস করতে পারবে কিনা? আপনার আপনি যেখানে না, ছোট্ট একটা কথা, যেখানে বাংলাদেশের 70% লোক চাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন করুক, এখন এটা আওয়ামী লীগের ইচ্ছার উপর ডিপেন্ড করে তারা নির্বাচন করবে কিনা। তারা শেখ হাসিনা ছাড়া নির্বাচন করবে না, কিন্তু বাংলাদেশের সাধারণ 70% লোক যেখানে চাচ্ছে সেটার মূল্যায়ন, সেটার মর্যাদা তো বিএনপি করছে না। তারাও চাইছে যে বিএনপি বাইরে 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 রেখে। আপনি একটা কথা চিন্তা করেন, সবকিছুর ঊর্ধ্বে যদি আমি মেনেও নেই যে তখনকার সরকার একটা অন্যায় করেছে, তারা তো নাই, তারা তো বাংলাদেশের বাইরে, কিন্তু বাংলাদেশে একটা নেতৃত্ব বাইরে চলে গেছে, কিন্তু দল তো চলে যায় না, সংগঠন তো চলে যায় নাই। তারা যে আনাচে কানাচে আজকে তাদেরকে মপ করে আপনারা মারছেন, যেখানে পাচ্ছেন। যেই লোকটা আজকের থেকে 20 বছর আগে জয় বাংলা কথাটা বলেছিল, তাদেরকে আপনারা ধরে মপ করছেন। এটা কেমন রাজনীতি? এটা কেমন স্বাধীনতা? জি, জাকির চৌধুরী, সেই জন্য আমি বলতে চাই যে আপনারা অন্তত পক্ষে এইটার সাথে তো একমত হতে পারেন যে যেখানে বাংলাদেশের 70% লোক যেটা চাইছে, তাদের সাথে যদি একমত না হন, আপনারা নির্বাচন করতে পারবেন 12 ফেব্রুয়ারি। আপনাদের এই নির্বাচিত সরকার সারা আন্তর্জাতিক মহলে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে? 2 দিন পরে যে আপনারা এই 15 দিন পরে আবার চলে যাবেন না, এই লাইবিলিটি কে নিবে? জি, জাকির চৌধুরী, আপনার নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা সরকার তারা জাতীয় পার্টিকে দিয়ে একটি বিরোধী দল বানাতে চেয়েছিল। আমরা সবাই বলি সেটিকে গৃহপালিত বিরোধী দল, রাইট? এখন যখন বিএনপি এবং জামাত যখন সরকারি দল আর বিরোধী দলের ভূমিকা পালন করবে, যারা দীর্ঘদিন ধরে একটা জোটবদ্ধ ছিল, এমনকি ক্ষমতাও ভাগাভাগি করেছে, তখন ঠিক আবারও ওরকম একটা গৃহপালিত বিরোধী দলের দিকে অগ্রসর হবে না? একটা প্রশ্ন। জামাত রিলেটেড আর একটা প্রশ্ন আছে। এইবার এই 24-এর আন্দোলনের পরে বিএনপি কি শিখেছে যে তারা কার সঙ্গে বসবাস করে, এই জামাত তাদেরকে কতটা বিষাক্ত ছোবল মারতে পারে, সেই শিক্ষাটি কি তারা নিয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনি যে আপকামিং ইলেকশন, বিরোধী দল কে হবে, সরকারে কে যাবে, উই লিভ ইন প্রেজেন্স। 12 তারিখে ভোটের পরে সেটা নির্ধারিত হবে, কারা ক্ষমতায় যাবে, কারা বিরোধী দল হবে। এখানে তো জাকির ভাই, আমি শেষ করি, আপনি বলেন। নাই, আমরা তো এখানে পার্টিসিপেট করছে কারা? বিএনপি পার্টিসিপেট করছে। আজকে দেখলাম এনসিপি ওয়ালারা আপনার জয়েন করছে জামাতের সঙ্গে, তাই না? তো এখানে তো স্পষ্ট কারা সরকারে থাকবে, কারা বিরোধী দল। এটা না, ধরেন বিএনপি যদি সরকারে নাও যেতে পারে, তাহলে জামাত থাকবে সরকারে আর আপনারা থাকবেন বিরোধী দলে, অথবা বিএনপি সরকার গঠন করবে, জামাত থাকবে বিরোধী। এখানে তো না বোঝার কিছু নাই। আচ্ছা, এখন জামাতকে কারা প্যাট্রোনাইজ করছে আপনি দেখেন। গোপালগঞ্জে যে 3টে আসন, সেই 3টে আসন আওয়ামী লীগ সঙ্গত কারণেই শেখ মুজিবুর রহমানের জন্মভূমি হিসাবে, আপনি জানেন বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মভূমি হিসাবে ওইটা এখানে মেজরিটি একটা বিএনপি হোল্ড করে। তেমনি গোপালগঞ্জে এখনো যে 3টে আসন, সেই আসনে জামাতের সেক্রেটারি জেনারেল এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওখানে অ্যালায়েন্স করেছে। তারা এখানে একটা মিউচুয়াল একটা এগ্রিমেন্ট করে নিয়েছে যে ওখানে যেহেতু আওয়ামী লীগ এখন নির্বাচন করতেছে না, ওরা এখন জামাতের সাথে ভোট করবে। আবার যখন আওয়ামী লীগ ফিরে আসবে, তখন জামাত ওখানে আর ক্যান্ডিডেট দিবে না। আপনি মিডিয়ার মাধ্যমে না, আমার মনে হয় এরকম এগুলি প্রপাগান্ডা। আমার এখানে বলা হয়েছিল যে আওয়ামী লীগ ছাত্রলীগের ভোট সব জামাতকে দিয়েছে। নাও, তাহলে জগন্নাথে তো ভোট পাইতো, তাই না? আপনি দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমার ভাই যে কথাটা 90%, 70% অনেকবার বলেছে, আমি তো মনে করি বাংলাদেশের 99% মানুষ মনে করে
যে আওয়ামী লীগের বিচার ছাড়া এই যে মানবতা বিরোধী অপরাধ, শিশু হত্যাকারী, আমার দেশের সম্পদ লুণ্ঠনকারীদের বিচার না হওয়া পর্যন্ত এরা বাংলাদেশের কোন রাজনৈতিক কর্মকাণ্ড, অপরাধীদেরকে যারা আপনার এই যে স্বচ্ছ আওয়ামী লীগ, যারা আপনার দেশের মানুষ, যারা আপনি যারা নির্বাচন স্বচ্ছ দেন, আওয়ামী লীগ, শেষ করি নির্বাচনে সুলতান আপা, অংশগ্রহণ করতে শেষ পারলে করি। জনগণ তাদের প্রত্যাখ্যান করুক। আপনারা জনগণের নাম নির্বাচনে দিয়ে তাদের বলতেছেন, অংশগ্রহণ আপনার তো একটা অপরাধীকে তো প্রথমে আপনি সুযোগ করে দিতে পারেন না, আগে অপরাধীর বিচার হতে হবে। আপনি জানেন বিচার এখন তো নির্বাচনী আইন আছে, শুনেন নির্বাচনের আইন আছে, কেউ যদি বিচার কে করবে? বিচার তো করবে জনগণ। কেউ যদি নির্বাচনে আসতে দেন জনগণ, তাদেরকে আওয়ামী লীগকে হুতায় দেখ একেবারে ভোট না দিয়ে, তাইলে তো বিচার হয়ে গেল। আপনারা বিচার করার কে? জিয়াকে মাত্র এই অবৈধ সরকার বিচার করার কে? মাত্র 2 কোটি টাকার জন্য সে তো ফেলিওর একটা সরকার। ওনার রায়কে পৃথিবীর ইতিহাসে সকল রায়ের সকল মামলা বাংলাদেশের ইতিহাসে যেখানে নিম্ন আদালতে যে সাজা হয় উচ্চ আদালতে আসলে সেটাকে রিডিউস করে। আর আপনারা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, যার কারণে ওনার 5 বছরের সাজাকে হাইকোর্টের মাধ্যমে আপনারা সেদিন 10 বছরে রূপান্তর করেছিলেন। সো বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস হলো মানুষকে নির্বাচন থেকে দূরে রাখা, মানুষকে প্রসিকিউশন করা। আজকে তার এটা প্রতিদান না, আমি মনে করি প্রচলিত নিয়মে আওয়ামী লীগের বিচার হচ্ছে। যে ট্রাইব্যুনালে, যেই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে আপনার ফাঁসি দেওয়া হয়েছে, এটা অবশ্যই আমি মনে করি যে 72 সালে শেখ মুজিবের নেতৃত্বে 73-এর যে ট্রাইব্যুনাল, সেটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, এখন সেখানে গোলাম আজম সহ সকলের বিচার হয়েছে। তেমনি একই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যারা বাংলাদেশে এই যে মানবতা বিরোধী অপরাধ করেছে, 71-এ যারা করেছে, এবং এই যে 2000 সেটা 71-এর ছিল, সেটা তো এই আপনার 2024-এর না। আপনি সেই আদালতটা কিসের জন্য করা হয়েছিল? 24-এর ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট করে কে? কার ক্ষমতা আছে অ্যামেন্ডমেন্ট? এই অবৈধ সরকারের কোনো অ্যামেন্ডমেন্ট করার কি বৈধতা আছে? আমাদের হাইকোর্ট এবং উচ্চ আদালত, সেটা তো সেই পাকিস্তান যাওয়ার পর পাকিস্তানের যে হাইকোর্টটা ব্যবহার করতো বাংলাদেশ হওয়ার পরে, এটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হয়েছে। এটা আপনারা করতে পারেন। আপনারা যখন ক্ষমতায় ফিরে আসবেন, সংসদে আপনারা ডিসিশন নেবেন। এই অবৈধ সরকার, এই অবৈধ ইউনুস কিভাবে অ্যামেন্ডমেন্ট আনে? সে কে? তাকে এই ক্ষমতা কে দিয়েছে? তার ক্ষমতা ছিল 90 দিনের মধ্যে নির্বাচন করা। আপনারা চাইছেন এই দেশে একটা গন্ডগোল লাগিয়ে দিয়ে আপনারা যেন ক্ষমতায় যাইতে পারেন। সেই জন্য শফিকুর রহমান সাহেব বলছে যে ভোট দেন আর না দেন, ক্ষমতায় আমাকে জিতেই হবে। কই, আপনারা তো কিছু বলতে পারেন না তার এগেইনস্টে। আপনারা তো তাদের রেসপন্সর হয়ে গেছেন। এটা হলো আপনাদের নেত্রী শেখ হাসিনার তখনকার উক্তি ছিল যে যেখানে ভোট দেখ সেটা আওয়ামী লীগের বাক্সে চলে আসবে। সো ওটাই উনি করেছিলেন, আপনি জানেন 3টা নির্বাচন যেভাবে করেছিলেন। সো যেই ট্রাইব্যুনালে আজকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ট্রাইব্যুনালই না, এটাকে আপনি কিভাবে ট্রাইব্যুনাল বলেন? এটা আপনারা যখন সংসদে যাবেন তখন আপনারা করবেন। এই ট্রাইব্যুনাল করার অধিকার ইউনূস সরকারকে কে দিয়েছে? হু ইজ দ্য ইউনূস সরকার টু ডু দিস? আমি বলি, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। সে আসছে 90 দিনের মধ্যে নির্বাচন, সেই 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়া হলো না, আপনারা তো কিছু বলতে পারলেন না। তারিখ দিয়া তো তখন ফিরে আসলো না। আপনি ফিজিক্যাল শুনেন, এই ট্রাইব্যুনালের অবস্থান আপনি জানেন, এটা 2009 সালে না, এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, তাজুল ইসলামের ট্রাইব্যুনাল, হু ইজ দ্য তাজুল ইসলাম? হাইকোর্টে মাজারে আপনারা ওইটা মেনে নেবেন যে এই তাজুল ইসলাম ক্যাঙ্গারু, এই রাজাকার আলবদর আলসান, তাদের কথা আপনারা মেনে নেবেন। 70% মানুষের কথা আপনারা মূল্যায়ন করবেন না। করেন আপনারা নির্বাচন, দেখি কতক্ষণ করতে পারেন। এই ট্রাইব্যুনাল তো ডক্টর ইউনূসের নেতৃত্বে হয় না, এই ট্রাইব্যুনাল শেখ হাসিনা করেছেন। সুলতান আপা, আপনার মনে আছে? সে করেছে 71-এর যুদ্ধ অপরাধীদেরকে বিচার করার জন্য। এটা তো আজকে 2024 সাল। একটা আদেশ দিয়ে আপনার ট্রাইব্যুনালকে চেঞ্জ করতে। শুনেন, এই ট্রাইব্যুনাল, আমি আপনাদের দুজনের মাইক্রোফোন বন্ধ করে দিয়েছি। এই ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ডক্টর ইউনূসের সরকার এসে তারা অনেকগুলো অ্যামেন্ডমেন্ট করেছে, যেটি কোনো অনির্বাচিত সরকার করতে পারে না। আইনগতভাবে সেই অ্যামেন্ডমেন্ট গুলো সংসদে পাশ হতে হয়, যে কারণে এটিকে অবৈধ ট্রাইব্যুনাল বলছে। যাই হোক, আমি এই বিষয়গুলিতে আর না যাই, আপনারা শুধুমাত্র তর্কেই যান। আলোচনার জন্য যেই স্পেস গুলো দরকার, আমার সিরিয়াস এটা, বা কেমন হবে, আদৌ হবে কিনা, ভেঙে দিবে যে ভাঙবে কি করে, উছলেটা কি বানাবে, এ সব কিছু এটার সাথে
এখন বলবো আরেকটা কথা, ইউনূস তারেকের এই বৈঠকের সাথে সাথে এটা যেমন একটা মহামিলন, তেমনি পাল্টা একটা মহামিলনের মানে প্রতিক্রিয়া। যারা যারা এই মানে যারা যারা না, এই ঘটনাটা যারা যাদেরকে অখুশি করবে, এই অ্যালায়েন্সটা যাদেরকে অখুশি করবেই অবশ্যই, ন্যাচারালি প্রশ্নটা অখুশি না, স্বার্থহানি হবে তারা পাল্টা অ্যালায়েন্স করবে এখন। সো একদিক থেকে দেখলে তারেকের দেশে আসাটা ইউনূসের সাথে তার ঘনিষ্ঠতার সঙ্গে সম্পর্কিত, আবার একই সাথে এটা তার অপোজিট যারা যারা এটা নেওয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তারা পাল্টা জোট করবে। আগে যে জোটের ভিতরে নানা একটা হিসাব থাকলেও এখন জোটের হিসাবটা অন্যরকম। যেমন প্রথম কথা হলো, এই যে তারেক সাহেবকে এত সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে আসলে ইউনূস সাহেব, এটার ফলাফল হলো যে ইউ আর ফেভারিং, আপনি ইউনূস সাহেব তারেককে ফেভার করছেন। সো আমি যারা যারা প্রতিদ্বন্দ্বী আগামী ইলেকশনে তারেকের, তারা কি ক্ষতিগ্রস্ত হব না? আপনি তো ক্ষমতা আছেন, আপনার ক্ষমতার শেয়ারটাতে পুরা আপনারা কোল খুলে দিলেন। আপনি এই যদি একটা কোল বলি, আপনি তারেককে কোলের মধ্যে জায়গা দিলে তা আমরা কই থাকবো? এই কথাটা বলবে জামাত, এই কথাটা বলবে হাত পাকা, এই কথাটা বলবে এনসিপি, এনি ছোট বড় দল যে সিঙ্গেল ইলেকশন করবে স্বতন্ত্র, সেও বলবে যে আপনাদের এই তথাকথিত বৈঠক এটা তো ভারসাম্যহীন বানায় দিচ্ছেন। আপনি তো কান্নি মেরে ফেলাইছেন একটা দলের দিকে, আপনি ইউনূস কান্নি মেরে ফেলাইছেন বিএনপির দিকে, তাহলে আমরা কি আমাকে ভেসেছি? সো একদিক থেকে দেখলে যে যেমন ইউনূসের সাথে তারেকের বৈঠক সফল হবে কি হবে না সেটা অন্য জিনিস। এই যে দেখা হয় যে ঘনিষ্ঠতা এবং যে হারে একজন আরেকজনকে উইন করার চেষ্টা করতেছে মন পছন্দ জিনিস হাতে তুলে দিয়ে, এটা একই সঙ্গে এই ইঙ্গিত দিচ্ছে যে উনি তো ফেভার করবেন তাহলে বিএনপিকে। প্লাস এই আলাপের ইয়ে কি আসলে নতিজা কি? আপনি কি তারেককে ফেভার করবেন? ফেভার করা মানে কি? ইলেকশন থেকে ইলেকশন হবে নাকি সিলেকশন হবে হাসিনার মতন? তর্ক একদূর যাবে। কিন্তু আপনি তারেককে ক্ষমতা না ইনশিওর করবেন মানে কি? বঞ্চিত করবেন অন্যদেরকে। তাহলে কি কাউকে না কাউকে দিয়ে ইলেকশনে ম্যানিপুলেট করবেন? কি করে ইনশিওর করবেন যে বিএনপি যেন তারেক যেন ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী হয়? এটা ইনশিওর করার পথ কি আপনার নাই তো। আর যতই আপনি এটা করবেন সম্ভবত এটাকে বাধা দিতে হবে, তো ভেঙে ফেলতে হবে। এই কারণে এনসিপি, জামাত, হাত পাকা সবাই মিলে এটার মধ্যে জড়ো হবে এবং এটা আজকে হয়ে গেছে, শুরু হয়ে গেছে তারা তুলে আমার যতটুকু যায়। তাহলে এই জিনিসটাকে এই যে আমি যেভাবে ব্যাখ্যা করলাম, দেখেন আমি যেভাবে দেখাচ্ছি যে এটা হচ্ছে ইউনূস তারেকের যত ঘনিষ্ঠতা তার রিয়াকশন এটা। কিন্তু অলরেডি এই প্রো ইন্ডিয়ান পত্রিকাগুলো করছে কি দেখেন, তারা জিনিসটাকে দেখাচ্ছে জামাত করে গন্ধ লাগানো জানা জানি এটা এনসিপির গায়ে গন্ধ লাগানোর জন্য যাওয়া। নো, আপনি ইউনূস সাহেবের যদি এখন তারেককে ধরে নিজের কোলের মধ্যে উঠায় নেন, তো বাকিগুলো সবাই আপনার বিরুদ্ধে যাবে না, আপনাকে তো উৎখাত করতে চাইবে। ইয়েস, উৎখাত শব্দটা শুনলে আটকে উঠেন না। ওরা কি দাঁড়ায় দাঁড়ায় দেখবে, আঙুল চুষবে যে আপনি তারেককে ক্ষমতা বসানো বুদ্ধি করতেছেন, আনডিউ ফেভার করতেছেন আপনি। এটা কোন ইলেকশন না, এটা সিলেকশন বানিয়ে দিচ্ছে। সিলেকশনে যদি বানিয়ে দেবেন তাহলে হাসিনা দোষ করছিল কি? 2009 সালের 8 সালের যে ইলেকশন, যেটাতে 9 সাল থেকে যে ক্ষমতায় বসলো, এটা তো সাজানো ইলেকশন ছিল। তা আপনি ইউনূসও তারেককে ক্ষমতা বসার জন্য একটা সাজানো ইলেকশন করবেন, আর আমরা এই সাজানো ইলেকশন দেখার জন্য দূরে হতাশ করবো নাকি আপনার বিরুদ্ধে উঠে পড়ে দাঁড়াবো? তাইলে প্রশ্নটা হলো আসলে এই কারণে আজকে সারাদিনে পাল্টা জোটের আলাপ হয়েছে আরো একটা কারণে। নমিনেশন সাবমিটের লাস্ট ডেট হলো 29 তারিখে। শিওর থাকেন ডেট পিঠাচ্ছে বা কিছু একটা হবে। আজকে অলরেডি 25 তারিখ হয়ে গেছে, সময় কয়দিন? তাহলে নমিনেশন কে কিভাবে সাবমিট করবে তো সময় নেই বলতে গেলে। আপনারা শেষ বেলায় এসে হিসেব পরস্পরকে ফেভার করার কাণ্ড শুরু করছে। কমপ্লিট এটা আনসার্টেনিটির দিকে ঠেলে দিচ্ছেন। ইলেকশন হলেও এটা তো আপনাদের প্ল্যান অনুযায়ী একটা ইলেকশন হবে, ফেভার করার অ্যারেঞ্জমেন্ট একটা ইলেকশন হবে আসলে। সো এই তারেক ইউনূসের বৈঠকটা, তারেকের ঢাকায় আসাটা একই সঙ্গে ইলেকশন না হওয়ার দিকে পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে। প্রত্যেকেরই নিজের নিজের স্বার্থ আছে, কিন্তু ইলেকশন চাই দেওয়া কিংবা একেবারেই নাই করে দেবো।
অথবা যারা যারা হেরে যাবে বলে মনে করে, 19 তারিখের এই বৈঠকের কারণে ক্ষতিগ্রস্ত হবে বলে যারা মনে করে, তারা স্বভাবতই ইলেকশনে বন্ধ করে দিতে চাইবে। কিন্তু এই বিষয়ে যে জোটটা হবে, এই জোটটা দেখে মনে আমরা জানি যে তারা পাল্টা ইলেকশনে জোট করতে চাচ্ছে। এই যে আমার কথাটা খেয়াল রাখলাম, আমি আবার পরিষ্কার করে বলে দিই, আজকে সারাদিনে এই 3টা দল, বিশেষ করে এনসিপি, হাত পাকা আর জামাত ইসলাম, এদের মধ্যে আলোচনা চলছে এবং এখনো চলতেছে। এটা আমার মনে হয় না যে রাত 12টাতেও শেষ হবে। এটা এই আলাপ চলছে এবং আলাপটা হলো, এটা হচ্ছে রিয়াকশন, তারেকের ঢাকায় ফেরার রিয়াকশন। ওই জায়গা থেকে দেখি তাহলে বুঝবেন। আর এইটাকেই নেগেটিভলি গায়ে কাল লাগাই দিয়া এটাকে দেখানোর চেষ্টা করতেছে এই প্রথম আলো, ডেইলি স্টার আর দেশ রূপান্তর, এই টাইপের প্রো ইন্ডিয়ান পত্রিকাগুলা, যে এনসিপি জামাতের কাছে গন্ধা, সব গন্ধা লেগে গেল। এই ক্যাম্পেইনটার উদ্দেশ্য হলো যে এই জোটে যাওয়ার ঠিক না, যাতে তারেকের সাথে ইউনূসের রফাটা সুন্দর মতন সম্পন্ন হইতে পারে, তারাই কিং হইতে পারে। এটার ভিতর দিয়ে ইন্ডিয়ার স্বার্থটা ভালো রকম ভাবে প্রতিষ্ঠিত হইতে পারে আগামী দিনে, একটা নয়া হাসিনা প্রতিষ্ঠা করে। এখন আমার একটা পরামর্শ থাকবে, যারা যারা এনসিপির জামাতের কাছে যাওয়াটাকে নেগেটিভলি দেখতেছেন, তারা জেনে অথবা না জেনে ইন্ডিয়ান হেজিমনিকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার পক্ষে কাজ করতেছে। এই কথাটা তাদের কান খুলে পরিষ্কার করে শুনতে হবে। আমার কথাটা, বাংলাদেশ 90% মুসলমান, এখানে যারা দল করবে তাদের গায়ে তো মুসলমানের গন্ধ থাকবেই। তার মুসলমানের গন্ধ নিয়ে তো চিৎকার কেন? তাহলে আসলে কি করতে হবে? দেখেন, এখনকার অবস্থাটা এখন এরকম হয়ে গেছে, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি টাইপের এইসব যত দালাল ছিল এগুলো নাই প্রায়। তাহলে দল বলতে একটা রয়ে গেছে বিএনপি, ওটা করতে ডেকে নিয়ে গেছে ইন্ডিয়ানরা। তাহলে বাকি থাকলো কি? তারপরে ওই ইসলামী দল দিতে পাইবে। দুইটা প্রসঙ্গ বুঝেন এখন। প্রথম কথা হলো, ইসলামী দল শুনলে চুলকানি করা যাবে না। না, এই বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে বলে না, এমনিতেও সাধারণভাবে ইসলামী দল মানে চুলকানি না, ওরা খাবা। আপনি এটা খুঁজতে গেলে দেখবেন যে অন্তত 40% লোক ইসলামটা ম্যাটার করে তাদের কাছে। বিশেষ করে এখন যখন আপনি ইন্ডিয়ান হেজিমনিকে ফেরত আনতে চাইবেন, তখন অবশ্যই ইসলামী মনটা এর বিরুদ্ধে যাবে, উঠে দাঁড়াতে চাইবে, এবং উঠে দাঁড়ানোর ক্ষেত্রে ইসলাম একটা ফ্যাক্টর হয়ে যাবে। না, এটা তাদের না বোঝার দিক আছে। ওরা এটাকে ইসলামী উত্থান হিসেবে দেখাবে। আসলে অ্যাকচুয়ালি এটার মিনিং হলো যে আমি সর্বতে ইন্ডিয়ান হেজিমনি আনবো না, নিবো না, আমি এটা বিরোধিতা করবো। তাহলে বিরোধিতা করবে কি বলে? তাহলে যেহেতু অপরিষ্কার এই জায়গাটা, ফলে সেগুলো কোনো অসুবিধা নেই, এখন এত কিছু ভাববার সময় নেই, আমি ইসলামের নাম দিয়ে এটা করব। তাহলে মানুষ যেটা দিয়ে এটা বিরোধিতা করবে, কোনটা হেজিমনির বিরোধিতা করবে, সেটা অটোমেটিক্যালি ইসলামের নামটা থেকে যাবে। কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে যে জিনিসটা, ইসলামের নাম শুনলে চুলকানি করা যাবে না। প্রথম কথা হলো এটা, কারণ আপনার ইমিডিয়েট টার্গেট হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি ঠেকানো। আর ইসলামের বিষয়টার সম্পর্কে এটা পরিষ্কার করে কয়েকটা কথা শুনে রাখেন। রাজনীতিতে ইসলামটা থাকবে, বিশেষ করে ইন্ডিয়ানদের কারণে থাকবে। আপনি হিন্দুত্ববাদ নিয়ে আসবেন, নিয়ে এসে আমাকে বিরোধিতা করবে, তা আমি এখন ইসলাম নিয়ে বিরোধিতা করতে পারবো না, এটা তো অটোমেটিক উস্কানিতে চলে যাবে। কিন্তু এটাকে পলিটিক্যালি ট্রান্সফার করা, ইন্ডিয়ান হেজিমনির বিরোধিতাটা একটা পলিটিক্যাল উত্থান হিসেবে সমাজে হাজির হবে কি হবে না, এটা নির্ভর করছে আপনার ওস্তাদের উপরে, চিন্তার ওস্তাদি। মানে হোয়াট ইজ দ্য প্রবলেম অফ ইসলাম? ধর্মের রাজনীতি নিয়ে আসে নাকি রাজনীতিতে ধর্ম নিয়ে না, এটা তা না। একবারে কান খাড়া করে শুনে রাখেন, প্রত্যেকটা চিন্তার পিছনে ডিপে চিন্তা মাত্রই তার ভিতরে ধর্ম আছে। এখন এটাকে ডিপে রেখে দিবেন নাকি 60% আনবেন, এর চেয়ে প্রশ্ন। কারণ এটা বলে যাবেন না। আপনারা যদি দেখেন যে মানুষের কৃষিকাজ করার যে জীবনটা, স্টেবল জীবনটা, এই জীবনটা শুরু হওয়ার বয়স মাত্র 6000 বছর, 6000। তার প্রথম 2 বছর বাদ কোনো ধর্ম ছিল না বলতে গেলে, অর্গানাইজ কোনো ধর্ম বলতে ছিল না, কিতাবি কোনো ধর্ম ছিল না।
এরপরের পাক্কা 3টা বছর জাস্ট যীশু খ্রিস্টের হিসেবে 1500 খ্রিস্টাব্দের সময় থেকে আসছে পাল্টায় যে রেনেসা টাইপের ধারণা। এর আগে পর্যন্ত পুরাটার সময় হিউম্যান হিস্ট্রি তৈরি হয়েছে ধর্মের হাত ধরে, থিওলজির হাত ধরে। ফলে সমস্ত চিন্তার ভ্রমণরা তৈরি হয়েছে হয় গির্জায় বসে, নাহলে মসজিদে বসে, নাহলে ধর্মীয় প্রতিষ্ঠানে বসে। ফলে সব শব্দের শুরুটা ওখানে। পরে আপনি সেটাকে শব্দটা বদলে নিয়েছেন, অন্য অর্থে ব্যবহার করেন। ঠিক যেমন আপনি এই যে সেমিনার বলেন না, আজকে একটা সেমিনার করে, পলিটিক্যাল সেমিনার। কিসের পলিটিক্যাল সেমিনার? সেমিনার শব্দ নেই তো সেমিনারিজ। এই তো খ্রিস্টান পাদ্রীরা যেটা করছে গির্জার মধ্যে বসে, ওটা সেমিনারিজ ছিল, ওটাকে আপনি শব্দটা বদলায় নিয়ে আইছেন। তাহলে কি হলো আসলে? আপনি সেমিনার করার সময় খেয়াল করতেছেন ওটা সেমিনারিজ থেকে আইছে। আমি কি বললাম এতক্ষণ আপনাদেরকে যে সব চিন্তার গোড়াটা পাইবেন আপনি থিওলজিতে। বলে আপনি চিন্তা মাত্রই থিওলজিতে গোড়া আছে। এখন উপরে এটাকে একটা ভালো জামা পরায় নিছেন, বলতেছেন না এটা সেকুলার, এটা ছেঁচড়ামি আর শয়তানি হিন্দুত্ববাদের সাথে। মানে খোলাগুলি রাখেন না, অসুবিধা নেই, কিন্তু তাই বলে আবার ওটাকে দম বলে চালাইতে হবে না। মাস্টারপিস মানে সরকার ক্ষমতায় থেকে যে সকল কর্মকাণ্ড দক্ষিণ পূর্ব এশিয়াতে গত 100 বছরে আইকনিক ল্যান্ডমার্ক যে কাজগুলো করেছে বিভিন্ন সরকার, তার মধ্যে এই পূর্বাঞ্চলের 300 ফিটের যে সড়কটি, এই সড়কটি বিগত সরকার আমলের একটি মেগা প্রজেক্ট। এটির প্রয়োজনীয়তা, এটির নান্দনিকতা সব মিলিয়ে এই কাজের মধ্যে আওয়ামী লীগ সরকারের যে গুণগান, আওয়ামী লীগ সরকারের যে অহমিকা বোধ, এই 300 ফিটের মধ্যে ফুটে উঠেছে। এবং এই 300 ফিটের দুপাশে দুটো লেক করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জিদ করেছিলেন, পরবর্তীতে এখানে আরও বেশ কয়েকটা আন্ডারপাস, ওভারপাস করার জন্য যেভাবে পুরো প্রকল্পকে আবার নতুন করে ঢেলে সাজাতে হয়েছে এবং প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে, যেটি দক্ষিণ পূর্ব এশিয়াতে অন্য কোনো দেশে সম্ভব নয়। আইয়ুব খানের জামানাতে যখন ইসলামাবাদ নতুন রাজধানী হিসেবে গঠিত হয়েছিল, ঠিক ওই সময়টাতে ইসলামাবাদকে কেন্দ্র করে আইয়ুব খানের যে একটা মাস্টার প্ল্যান ছিল, ঠিক এমনই একটি আওয়ামী লীগের মাস্টার প্ল্যান হলো 300 ফিটের এই মহাসড়কটি। তো এই 300 ফিটের মহাসড়কে জনাব তারেক রহমান সাহেবের যে অভিষেক সংবর্ধনা হলো, ফলে এটা নিয়ে আওয়ামী লীগের যারা লোকজন তারা টিপ্পনি কাটার চেষ্টা করছেন যে তিনি এয়ারপোর্ট থেকে নামার পর যে নান্দনিক এয়ারপোর্ট দেখেছেন, নতুন এয়ারপোর্ট, ওভারপাস দেখেছেন, আন্ডারপাস দেখেছেন, এক্সপ্রেসওয়ে দেখেছেন, এবং এক্সপ্রেসওয়ে দেখে তিনি যখন 300 ফিটে এসেছেন, নিজের অজান্তে তাকে শুধু বারবার শেখ হাসিনার কথা, সাবেক সরকারের কথা স্মরণ করতে হয়েছে। তো তাকে এই যে একটা মানসিক চাপের মধ্যে আগামী দিনের রাষ্ট্রনায়ক বা প্রধানমন্ত্রী হিসেবে তার সামনে যে টার্গেট ধরিয়ে দেওয়া হলো যে আগামী দিনে তাকে এরকম আরও বেশ কয়েকটি 300 ফিট রাস্তা করে শেখ হাসিনার জামানাকে অতিক্রম করতে হবে, এই কথা বলে আওয়ামী লীগের লোকজন নানাভাবে টিটকারি এবং টিপ্পনি কাটার চেষ্টা করেছে। দ্বিতীয়ত, যে এই অনুষ্ঠানে 1 কোটি লোকের সমাবেশ ঘটানোর জন্য বিএনপি চেষ্টা করেছে। এর মধ্যে ঢাকার বাইরে থেকে 50 লাখ আর ঢাকা শহরের 50 লাখ, মোট 1 কোটি লোক। তো সেই 1 কোটি লোক কোথায় থাকবে? এয়ারপোর্ট থেকে 300 ফিট পর্যন্ত, 300 ফিট থেকে একেবারে সেই যত দূর দৃষ্টি যায়। এখন সকল টেলিভিশনগুলো, সামাজিক মাধ্যমগুলো বিভিন্নভাবে মানে দূরবর্তী ড্রোন থেকে তারা ছবি তোলার চেষ্টা করছে, যদিও সভাস্থলের ড্রোন উড্ডয়ন করে নিষিদ্ধ ছিল, এবং সবাই দেখানোর চেষ্টা করেছে যে বাংলাদেশে এইরকম জনসমাবেশ কখনো কোনো কালে হয়নি। আমি একবার বলেছিলাম যে হয়তো ঢাকা শহরে 1 কোটি লোক আছে, আরও 50 লাখ লোক যদি শহরের বাইরে থেকে আনা হয়, তাহলে এই ঢাকা শহরে তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে 1.5 কোটি লোকের একটা সম্মিলন হবে। তো অনেকে আবার আমাকে জিজ্ঞাসা করেছেন, আপনি বলুন তো কত লোক হয়েছিল? কিন্তু বাস্তবতা হলো যে তারেক রহমান সাহেবের এই আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে।
বিভিন্ন অঞ্চল থেকে তারা দলে দলে এসেছেন এবং একদিন 2 দিন আগেও তারা এসেছেন এবং সম্ভবত শনিবার ও রোববার পর্যন্ত তারা এই শহরে অবস্থান করবেন। ফলে বিপুল উপস্থিতি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এখন এটার আফটার ইফেক্টগুলো কি? অনেকগুলো আফটার ইফেক্ট আছে যে উনি আসার ঘোষণা দেওয়ার পর থেকে বাংলাদেশের অন্যান্য যে সকল রাজনৈতিক খবরাখবর রয়েছে সবগুলো ব্ল্যাক আউট হয়ে গিয়েছে। বিশেষ করে ওসমান হাদির হত্যাকাণ্ডের পর যে একটি বিরূপ অবস্থা তৈরি হয়েছিল, সেই বিরূপ অবস্থার প্রেক্ষিতে বিএনপি যে নাজুক অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল এবং যেভাবে বিএনপির দিকে আঙ্গুলি নির্দেশ করা হচ্ছিল, যেভাবে সেই মৃত্যুকে পুঁজি করে অনেকে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছে এবং অনেকে নানা রকম অপকর্ম ঘটিয়ে পুরো বাংলাদেশকে অশান্ত করা, এরপরে বিকল্প শক্তি, জরুরি অবস্থা, সেনা শাসন নিয়ে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল, সবার মুখে রীতিমতো ছাই পড়ে গেছে জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে। এখন প্রশ্ন হলো যে এই যে একটা বিশাল একটা ইমেজ তৈরি হলো, একটা আবেগ তৈরি হলো, একটা উচ্ছ্বাস তৈরি হলো, এটি কতদিন থাকবে এবং এটির আলটিমেট গোল কি? দুটো হতে পারে। প্রথমত হলো যে এই যে তিনি আজকের দিনে যে ভাইবটি তুলেছেন, এটি যদি তিনি ধরে রাখতে পারেন তাহলে তিনি অঘোষিত প্রধানমন্ত্রী। পরবর্তী যে কয়টি দিন আছে সেই কয়টি দিন মূলত তার কথা মতোই বাংলাদেশ চলবে যদি তিনি সেটি ধরে রাখতে পারেন। 2 নম্বর হলো যে এই সময়টিতে বাঙালি যেটি চায় সেটা হলো ক্ষমতা দেখতে চায়। এই সময়টিতে তাকে ক্ষমতা প্রয়োগ করতে হবে এবং আমাদের দেশের এই যে জনসভাতে আপনি গেলেন, প্রচুর জনগণ আপনার সাথে দেখা করতে আসলো, এটা কোনো অর্থ বহন করে না। অর্থ বহন করে হলো যে আপনি যেখানে বসে আছেন সেখানে ক্ষমতাধর লোকরা কীভাবে রেসপন্ড করে, অর্থাৎ সেনাবাহিনীর প্রধান, তারপর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পুলিশের আইজি, র্যাবের প্রধান, বড় বড় জেনারেল, তারা এই সময়টিতে তারেক রহমান সাহেবের সঙ্গে কিভাবে দেখা করেন, কিভাবে কথা বলেন এবং বিএনপির নেতাদেরকে কিভাবে মূল্যায়ন করেন, এটার উপরে নির্ভর করে সমস্ত কিছু। আমাদের দেশের রাজনীতি ক্ষমতা কেন্দ্রিক আর আবেগ নির্ভর। যখন মানুষের আবেগ খুব প্রবল আকার ধারণ করে তখন মানুষ সেই বন্যার পানির মতো রাস্তায় নেমে যায়, কাউকে তাড়ানোর জন্য, কারো জানাজার জন্যে, কিংবা যাকে বলা হয় কারোর প্রতি আবেগ দেখে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। 1981 সনে যখন শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন, ওই সময়ের ঢাকাতে প্রচণ্ড বৃষ্টি ছিল মে মাসে। এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে শেখ হাসিনাকে দেখার জন্য ঢাকা এয়ারপোর্টে কত লোক গিয়েছিলেন ওই সময়ের যারা লোকজন আছেন তারা বলতে পারবেন। দ্বিতীয়ত, বঙ্গবন্ধু যখন 10ই জানুয়ারিতে এসেছিলেন তখন কত লোক হয়েছিল। তৃতীয়ত, সেই যে বেসিক ডেমোক্রেসির আন্ডারে আইয়ুব খান এবং মোহতারেমা, যাকে বলা হয় ফাতেমা জিন্না, তারা যে প্রতিযোগিতা করেছিলেন সেই সময়টিতে ফাতেমা জিন্না বাংলাদেশে এসেছিলেন এবং ঢাকা থেকে চট্টগ্রামে যেতে তার বেশ কয়েকদিন সময় লেগেছিল। এত বড় জনসমাবেশ বাংলাদেশে ইতিপূর্বে আর কখনো হয়নি এবং পরবর্তীতে হয়নি। এটিকে বলা হয়, আজকের যদি জনসমাবেশ ধরেন কিংবা হাদির জানাজাতে লোকের উপস্থিতি বলেন, তাহলে তার সঙ্গে যদি আপনি সেই 7.5 কোটি বাঙালির বাংলাদেশে ফাতেমা জিন্নাকে দেখার জন্য যত লোক এসেছিল, অনেক অনেক বেশি লোক এসেছিল। এবং আরও অবাক করার ব্যাপার হলো, ফাতেমা জিন্নার পরে সবচেয়ে বেশি লোক এসেছিল মূলত আইয়ুব খানকে দেখার জন্য, যখন সামরিক শাসন জারি করে তিনি এই পূর্ববঙ্গে, তৎকালীন পূর্ববঙ্গে তিনি এসেছিলেন। তো এই হলো বাঙালির আবেগ। আর আবেগ আমাদের দেশে সাধারণত 3-4 ঘন্টা থাকে। 3-4 ঘন্টার পর মানুষ রিয়েলিটিতে চলে আসে, সেটা মৃত্যু নিয়ে হোক, জন্ম নিয়ে হোক, রাগ হোক, ক্রোধ হোক, এনিথিং। এটি 3 থেকে 4 ঘন্টা থাকে। আর হুজুগও 4 থেকে 5 ঘন্টার বেশি থাকে। যে কোনো একটা ব্যাপারে হুজুগ তৈরি হলো, যেমন ডেইলি স্টার পুরানোর হুজুগ। তো হুজুগে বাঙালি অনেক কাজগুলো করে, এই একজন কুড়াল দেখাচ্ছে, একজন রামদা দেখাচ্ছে, কিন্তু এরপরে বাঙালি ভয় পেতে শুরু করে, প্রচণ্ড কি হবে, এখন কি হবে, এই কাজ কেন করলাম, আফসোস করতে থাকে আমাদের দেশে। তো তারেক রহমান সাহেব এখন তার যে
প্রিলিমিনারি বা প্রাথমিক যে বিজয় এটি হয়ে গেছে। তিনি এসেছেন এবং তাকে গ্রহণ করার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। দ্বিতীয়ত এখন তাকে এই যে হুজুকে বাঙালির যে চিরায়ত অভ্যাস বা মানুষের যে আবেগকে পুঁজি করে যে বিভিন্ন কর্মকাণ্ড, এই জিনিসগুলো তাকে কিন্তু আবেগ দিয়ে আর চালাতে তিনি পারবেন না। তার ব্যাপারে মানুষের আবেগ সেই 25 তারিখের মধ্যেই শেষ হয়ে গেছে। 26 তারিখ থেকে তাকে দেখাতে হবে ক্ষমতা, তাকে দেখাতে হবে শৃঙ্খলা, তাকে দেখাতে হবে ব্যতিক্রম ধর্মী কোনো কিছু, এবং কোনো কথাবার্তা বলার চেয়ে অ্যাকশনটাই হলো তার জন্য সবচেয়ে বড় এই মুহূর্তে পুঁজি। বাংলাদেশে কোথাও যদি এখন বিএনপির নেতাকর্মীরা পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত করে, মারামারি করে, কাটাকাটি করে, এটি তার জন্য বিশাল একটা বুমেরাং হয়ে পড়বে। কোনো একটা জায়গাতে যদি প্রশাসন, সেটা সেনাবাহিনী হোক বা অন্য যা কিছু হোক, তারা যদি বিএনপি নেতাকর্মীদেরকে পাত্তা না দেয়, ধাক্কা দেয়, যেমন দেখা গেল যে আজকে 25 তারিখে উনি যেদিন আসছিলেন সেই দিন এয়ারপোর্ট রোডে অতি